Dear students, best wishes for you. I hope and pray that you are keeping safe and sound by the grace of Almighty Allah. Today we are going to read a poem of your syllabus. The name of the poem is Ozymandias. You know, most of the poems of your syllabus are of romantic types. That is why I think that you should have some idea about romanticism. So, I am trying to give you some idea about romanticism. Okay. Uh, a romantic period. There are many periods in English literature. Among them, romantic period is most important for you. The period starts in 1798 and ends in 1832. The duration of romantic period is for about 34 years. There are many features or characteristics of romanticism. রোমান্টিক পিরিয়ড রোমান্টিক যুগের কবিদের আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটু খেয়াল করো, আমি এর মধ্যে থেকে কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে হাই ইমাজিনেশন, মানে হচ্ছে উচ্চ কল্পনা। রোমান্টিক কবিরা সাধারণত একটু বেশি কল্পনা প্রবণ হন। তাদের কবিতায় বাস্তবতার চেয়েও কল্পনার আশ্রয় বেশি থাকে। যেমন আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সেখানে আমরা পাই আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো ভেসে বেড়ালাম, ঘুরে বেড়ালাম। তো এখানে আসলে মানুষ মেঘের মতো উঠতে পারে না, ঘুরতে পারে না, কিন্তু এটা কবির একটা উচ্চ কল্পনা ছাড়া আর কিছুই না। নেক্সট, হাইপারবোলিজম মানে অতিরঞ্জন। রোমান্টিক কবিরা যে কোনো কিছুকে একটু বাড়িয়ে বলেন, অতিরঞ্জিত করে বলেন, তারা একটু বাড়িয়ে বলেন। যেমন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতার মধ্যে একটা লাইন আছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, এক নজরে আমি দেখেছি 10,000 ড্যাফোডিল ফুল। আসলে কবি 10,000 দেখেন না, এটা তার একটু বাড়িয়ে বলা, তার হাইপারবোলিজম। নেক্সট, সাবজেক্টিভিটি। রোমান্টিক কবিরা আসলে একটু সাবজেক্টিভ বলতে বোঝানো হচ্ছে যে রোমান্টিক কবিরা নিজেদের আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা এগুলা তাদের কবিতার মধ্যে শেয়ার করেন, যেটা ক্লাসিসিজমের সম্পূর্ণ বিপরীত। ক্লাসিক পোয়েটরা নিজেদের আবেগ অনুভূতির কথা বলেন না, বরং সাধারণ মানুষের কথা বলেন। নেক্সট, রিজেক্টিং আর্টিফিশিয়াল আরবান লাইফ। রোমান্টিক কবিরা আসলে কৃত্রিম যে নাগরিক জীবন সেটাকে তারা প্রত্যাখ্যান করেন, বরং তারা আরো গ্রামীণ জীবনকে হাইলাইট করেন। ওকে, লাভ ফর নেচার, প্রকৃতির জন্য ভালোবাসা। আমরা জানি রোমান্টিক কবিরা একটু প্রকৃতি প্রেমী হন, বিশেষ করে আমরা ওয়ার্ডসওয়ার্থের কথা বলতে পারি। ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্রকৃতির কবি। ওকে, লাভ ফর আর্ট, বিউটি অ্যান্ড ট্রুথ। রোমান্টিক কবিদের মধ্যে আমরা পাই শিল্প, সৌন্দর্য এবং সত্যের জন্য ভালোবাসা। বিশেষ করে আমরা এখানে জন কিটসের কথা বলতে পারি। জন কিটসের একটা কবিতা আছে ওডোনি গ্রিসিয়ান আর্ন, এটা তোমাদের বইতে আছে। সেখানে একটা লাইন আছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক কবিরা শিল্প, সৌন্দর্য এবং সত্যের প্রতি ভালোবাসা দেখান। নেক্সট, রিবিলিয়াস ভিউজ এগেইনস্ট অপারেশন এন্ড ইনজাস্টিস। রোমান্টিক কবিরা কোন রোমান্টিক কবি আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী হন। আমরা এই ক্ষেত্রে শেলির কথা বলতে পারি। শেলি তার কবিতার মাধ্যমে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। ওকে, গ্লোরিফিকেশন অফ দ্য পাস্ট, মানে অতীতকে গৌরবান্বিত করা। রোমান্টিক কবিরা তাদের অতীতকে মনে করেন খুবই গৌরবজনক, গৌরবময়। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি জন কিটসের কবিতায়, জন কিটসের অনেক কবিতায় তিনি অতীতকে অনেক বেশি হাইলাইট করেছেন। আচ্ছা, অপটিমিজম মানে আশাবাদ। রোমান্টিক কবিরা যদিও অতীতকে গৌরবজনক বা মনে করেন, কিন্তু তাদের কবিতা আমরা ভবিষ্যতের জন্য আশাবাদও দেখতে পাই। আরেকটা গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম মানে হচ্ছে অতি প্রাকৃত। তো এই সুপার ন্যাচারাল এলিমেন্টস আমরা এগুলো পাই এসটি কোলরিজের কবিতায়। হ্যাঁ, এসটি কোলরিজ একজন অন্যতম প্রধান রোমান্টিক কবি, তার কবিতায় আমরা সুপার ন্যাচারালিজম পাই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেন্সুয়াসনেস, মানে ইন্দ্রিয় পরায়ণতা। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয় আছে, উই হ্যাভ 5 সেন্সেস, চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক। তো আমরা এই সেন্সের যে স্যাটিসফ্যাকশন, এটা আমরা পাই জন কিটসের কবিতা পাই, অনেক রোমান্টিক কবির কবিতায় পাই। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো যে কোনো একটা আমরা কোনো না কোনো রোমান্টিক কবিতায় পেয়ে যাব। ওকে, আমরা এখন আমাদের যে কবিতাটা সেটা হচ্ছে ওজিমান্ডিয়াস, আমরা এই কবিতাটা পড়ব। ওকে, আমাদের আজকের কবিতাটি হচ্ছে ওজিমান্ডিয়াস এবং এই কবিতাটি লিখেছেন পিবি শেলি।
পিবি শেলি মানে হচ্ছে পার্সি বিশি শেলি। Shelley is one of the major 5 romantic poets of English literature. He was born in 1792. Shelley was born in 1792 and died in 1818. মানে শেলি জন্মগ্রহণ করেন 1792 সালে এবং 1822 সালে মৃত্যুবরণ করেন। 1792 সালে জন্ম এবং 1822 সালে তার মৃত্যু হয়। তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। Shelley was born in England but died in Italy. ওকে, তো আমরা এখন যে কবিতাটা পড়ব সেই কবিতা হচ্ছে মূলত ওজিমান্ডিয়াস সম্পর্কে। ওজিমান্ডিয়াস হচ্ছে একজন প্রাচীন মিশরের রাজা ছিলেন। খ্রিস্টপূর্ব প্রায় 13 শতাব্দীতে প্রাচীন মিশরের একজন রাজা ছিলেন ওজিমান্ডিয়াস। তো আসলে ওজিমান্ডিয়াস হচ্ছে একটা গ্রিক নাম। তার আসল নাম হচ্ছে রামেসেস দ্য সেকেন্ড। তার অনেকগুলো উপনাম আছে, তার মধ্যে একটা উপনাম হচ্ছে ওজিমান্ডিয়াস, আরো আছে বেসিমের। যাই হোক, আসলে মূলত ওই যে প্রাচীন মিশরের যে ফেরাউন রাজা, এই ওদের মধ্যে থেকে একজন রাজা ছিলেন ওজিমান্ডিয়াস। হ্যাঁ, আসলে ফেরাউন বেসিক্যালি কোনো রাজা বাচ্চাদের নাম না, ওই সময়ের মিশরের শাসক গোষ্ঠীদেরকে ফেরাউন উপাধি দেওয়া হতো। তো তেমনি ওজিমান্ডিয়াসও এরকম মিশরের প্রাচীন মিশরের একজন 13 শতাব্দীর একজন ক্ষমতাশালী রাজা ছিলেন। তো আমি কবিতাটি পড়ার আগে এই কবিতার সামারিটা তোমাদেরকে বলে নেই। ওজিমান্ডিয়াস ছিলেন প্রাচীন মিশরের 13 শতাব্দীর একজন ক্ষমতাশালী রাজা। সে অত্যন্ত ক্ষমতাশালী ছিল। তার জীবদ্দশায় তিনি তার দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এবং তিনি অত্যন্ত অহংকারী ছিলেন, নিজেকে অত্যন্ত ক্ষমতাশালী মনে করতেন এবং তিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন মানুষ তাকে স্মরণ করে। সেজন্য তিনি একজন ভাস্করকে ডেকে আনলেন। ভাস্করকে ডেকে এনে বললেন তার জন্য একটা সুন্দর স্ট্যাচু বা ভাস্কর্য বা স্কাল্পচার তৈরি করার জন্য। তো ভাস্কর্যটি তৈরি করার পূর্বে রাজা সম্পর্কে ভালোভাবে, তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে ভাস্কর্যটি নির্মাণ করলেন। ভাস্কর্যের মধ্য দিয়ে তিনি রাজার প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরলেন। তিনি যখন রাজার এই ভাস্কর্যটি তৈরি করছিলেন তখন তিনি রাজাকে মনে মনে কিছুটা উপহাস করেছিলেন, কারণ তিনি জানতেন যে রাজার ভাস্কর্য তিনি এখন তৈরি করছেন তার মৃত্যুর পরে এগুলো মিনিংলেস, অর্থহীন অথবা ইউজলেস হয়ে যাবে। যাই হোক, রাজার জীবদ্দশায় তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে মানুষজন তার সেই তৈরি করা ভাস্কর্যটি ভেঙে ফেললো, টুকরো টুকরো করে ফেললো। পরবর্তীতে একজন ভ্রমণকারী যে মিশরের একটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় রাজার ভাস্কর্যের কিছু অংশ বিশেষ মরুভূমির মধ্যে পড়ে থাকতে দেখলো। তখন সে এটা এসে কবির কাছে এসে বলল। হ্যাঁ, তো আমরা এখন শুরু করি। I met a traveler from an antique land. I met a traveler from an antique land. আমি প্রাচীন দেশের একজন ভ্রমণকারীর সাথে আমার দেখা হলো। এখানে আমি বলতে বোঝানো হচ্ছে শেলি তার নিজের কথা বলছেন। তার মানে রোমান্টিক কবিরা সাবজেক্টিভ, নিজের কথা বলেন। I met a traveler. Traveler মানে ভ্রমণকারী, from an antique land, একটা প্রাচীন দেশে। এখানে প্রাচীন দেশ বলতে তৎকালীন মিশরকে বোঝানো হয়েছে। Who said, যে বলল বলতে ভ্রমণকারী। তাহলে কবির সাথে একজন ভ্রমণকারী দেখা হলো যে প্রাচীন মিশর থেকে এসেছিল। সে ভ্রমণকারী কবিকে বলল, two vast and trunkless legs of stone stand in the desert. দুটি বিশাল এবং শরীরবিহীন মাথা stand in the desert, মরুভূমির মধ্যে পড়ে আছে। অর্থাৎ মরুভূমির মধ্যে দুইটা বিশাল পা পড়ে আছে, ভাস্কর্যের দুটি পা। ট্রাঙ্কলেস মানে বডিলেস, শরীরবিহীন, লেগস মানে পা, অফ স্টোন পাথরের, স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট মরুভূমির মধ্যে পড়ে আছে। দুটি বিশাল শরীরবিহীন পা মরুভূমির মধ্যে বালির মধ্যে পড়ে আছে। নিয়ার দেম অন দ্য স্যান্ড, সেগুলোর কাছে মানে পাগুলোর কাছে, অন দ্য স্যান্ড বালির মধ্যে, হাফ সাঙ্ক অর্ধেক ডুবে আছে, আর শাটার্ড বিসেস লাইজ, একটি ভাঙা মুখমণ্ডল পড়ে আছে। তার মানে মরুভূমির মধ্যে দুটি শরীরবিহীন পা পাওয়া গিয়েছে, সেই পাগুলোর কাছে একটি ভাঙা মুখমণ্ডল পড়ে আছে। whose frown and wrinkled lip
হ্যাঁ, যার ভ্রুগুলা কুচকানো অ্যান্ড রিঙ্কেড লিপ, ঠোঁটটা একটু মুচড়ানো, অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড, তার সেই চেহারার মধ্যে একটা ঘৃণার ভাব ফুটে উঠেছে। টেল দ্যাট ইটস এ স্কাল্পটর ওয়াইল দোজ পেশেন্টস রেড। তাহলে এই ধ্বংসাবশেষগুলো, রাজার যে ভাস্কর্যের ধ্বংসাবশেষগুলো মরুভূমিতে পড়ে আছে, সেই ভাস্কর্যের অংশবিশেষগুলো এটাই বলে যে ভাস্কর, স্কাল্পটর মানে ভাস্কর, রাজার পার্সোনালিটি, হ্যাঁ, সেটা ভালো করে রেড পড়তে পেরেছে, মানে বুঝতে পেরেছে। হুইচ ইয়েট সার্ভাইভ, যেগুলো এখনো টিকে আছে। তার মানে রাজা এখন আর বেঁচে নাই, কিন্তু রাজার যে পার্সোনালিটি সেটা রাজার ভাস্কর্যের ভগ্নাবশেষ বা ধ্বংসাবশেষের মধ্যে এখনো পড়ে আছে। স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস, এই প্রাণহীন জিনিসগুলোর মধ্যে এখন পড়ে আছে। ওকে, আচ্ছা। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম and the heart that fed. The hand that mocked them, হ্যান্ড বলতে এখানে কার হাত? ভাস্করের হাত। যে ভাস্কর ওজিমান্ডিয়াসের স্ট্যাচু নির্মাণ করেছেন, তিনি সেই সময়ে রাজার চারিত্রিক গুণাবলীগুলোকে উপহাস করেছেন, মক করেছেন। and the heart that fed, এবং এতে করে the sculptor was satisfied when he could mock the king, and on the pedestal these words appear, আর সেই ভাস্কর্যের ভিত্তিভূমির মধ্যে নিচে শব্দগুলো রয়েছে। and on the pedestal, pedestal মানে পাদভূমি বা ভিত্তিভূমি, and on the pedestal these words appear, এবং সেই ভিত্তিভূমির উপরে এই কথাগুলো লেখা আছে। ভিত্তিভূমি বলতে যার উপরে, যে ভিত্তির উপরে ভাস্কর্যটি স্থাপন করা হবে, সেটা কি লেখা আছে? মাই নেম ইজ ওজিমান্ডিয়াস, আমার নাম ওজিমান্ডিয়াস, কিং অফ কিংস, আমি হচ্ছি রাজাদের রাজা। লুক অন মাই ওয়ার্কস, আমার মূর্তি দেখো, আমার স্ট্যাচু দেখো। ইয়ে মাইটি, তোমরা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করো। এখানে ইয়ে মানে ইউ, মাইটি মানে ক্ষমতাশালী। এখানে ওজিমান্ডিয়াস অন্য রাজাদের উদ্দেশ্য করে বলছে যে তোমরা আমার স্ট্যাচুটা দেখো, তোমরা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করো, বাট দেখো আমি কত ক্ষমতাশালী, অ্যান্ড ডিসপেয়ার, এবং এতে তোমরা হতাশ হবে। তার মানে এই দুইটা লাইন, মাই নেম ইজ ওজিমান্ডিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস, ইউ মাইটি অ্যান্ড ডিসপেয়ার, এই কথাগুলো ওজিমান্ডিয়াসের ভাস্কর্যের পাদদেশে লেখা রয়েছে। তার মানে এই কথাগুলো ওজিমান্ডিয়াসের যে ক্ষমতার দম্ভ সেটাই এক্সপ্রেস করে। ওকে, নাথিং বিসাইড রিমেইনস, এখন কিছুই তার পাশে নাই। ওজিমান্ডিয়াস এখন বেঁচে নাই, তার ভাস্কর্যের ভগ্নাবশেষ সেগুলো এখন মিশরের মরুভূমির মধ্যে পড়ে আছে, কিন্তু তার পাশে এখন কেউ নেই। আমরা জানি রাজা যখন জীবিত ছিল তখন তার আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু এখন তার মৃত্যুর পরে তার পাশে কেউ নেই। রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল র্যাক, বিশাল মরুভূমির মধ্যে সেই বিশাল ধ্বংসাবশেষ এখন পড়ে আছে। এখানে রাউন্ড দ্য ডিকে বলতে বোঝানো হচ্ছে মূলত বিশাল মরুভূমির বিশালত্ব। অফ দ্যাট কলোসাল র্যাক, কলোসাল মানে হচ্ছে হিউজ, বিগ সাইজ, র্যাক মানে ধ্বংসাবশেষ, রুইন। তার মানে এখন বিশাল মরুভূমির মাঝখানে সেই বিশাল ধ্বংসাবশেষ পড়ে আছে। বাউন্ডলেস এন্ড বেয়ার, সীমাহীন এবং শূন্য। এখানে বাউন্ডলেস এন্ড বেয়ার এই দুইটা অ্যাডজেক্টিভ, এই দুইটা শব্দ মূলত মডিফাই করে মরুভূমিকে। মরুভূমিকে বলা হয়েছে দ্য ডেজার্ট ইজ বাউন্ডলেস এন্ড বেয়ার, মরুভূমি হচ্ছে সীমাহীন এবং মরুভূমি হচ্ছে শূন্য। শূন্য মানে এখানে কোনো জনমানব নেই। দ্য লোন এন্ড লেভেল স্যান্ডস স্ট্রেস ফার অ্যাওয়ে, সেই নির্জন এবং সমতল মরুভূমি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সেই বিস্তৃত মরুভূমির মধ্যে, নির্জন জায়গার মধ্যে রাজার ভাস্কর্যের ভগ্ন অংশগুলো বা টুকরাগুলো, ধ্বংসাবশেষগুলো এখন মরুভূমির মধ্যে পড়ে আছে, কিন্তু রাজার পাশে এখন আর কেউ নেই। তার মানে রাজার মৃত্যুর পরে রাজা এখন তার সেই ক্ষমতার দম্ভ সেটা এখন আর নাই। ওকে, আমরা এখন কবিতাটির থিম পড়ব। ওকে, আমরা এখন এই কবিতাটির থিম পড়ব। থিম লেখার সময় তোমরা একটা কথা মনে রাখবা, একটা কবিতার অনেকগুলো থিম হতে পারে, এবং কোনো কবিতাতে একটা থিম থাকে, কোনো কবিতায় একাধিক থিম থাকে, এবং থিম ভ্যারি করতে পারে। এক একজন স্টুডেন্টের কাছে এক একটা থিম মনে হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তোমার কাছে যেটা থিম মনে হবে তুমি সেটাই লিখবা। আর থিমের জন্য তোমরা যে কাজটা করবা, থিম অবশ্যই এক প্যারার মধ্যে লিখে শেষ করবা। থিমের মধ্যে আনুমানিক 4টা বা 5টা সেন্টেন্স লিখবা, 4টা অথবা 5টা সেন্টেন্স লিখবা। আর যদি বলো শব্দ সংখ্যা কত, তাহলে আমি বলবো আনুমানিক 50 শব্দ।
হ্যাঁ, প্লাস মাইনাস হতে পারে, একটু কম বেশি হতে পারে। আনুমানিক 50 শব্দ, আর বাক্য যদি বলো তাহলে 4-5টা বাক্যের মধ্যে তোমরা লিখে শেষ করবা। ওকে, আমরা এখন থিমটা পড়ি। দ্য থিম, দ্য পোয়েম ডিলস উইথ দ্য ফিউটিলিটি অফ পাওয়ার অফ হিউম্যান বিংস। এই কবিতাটা মূলত মানুষের যে ক্ষমতার ব্যর্থতা, নিরর্থকতা, সেটাই এখানে তুলে ধরে। দ্য পোয়েম ডিলস উইথ দ্য ফিউটিলিটি অফ পাওয়ার, ক্ষমতার যে অর্থহীনতা, অফ হিউম্যান বিংস, মানুষের ক্ষমতার অর্থহীনতা এই কবিতা মূলত তুলে ধরে। The powerful and powerless state of a very powerful king named Ozymandias is nicely depicted here. ওজিমান্ডিয়াস নামক একজন খুবই ক্ষমতাশালী রাজার দুটি অবস্থা, অর্থাৎ ক্ষমতাশালী অবস্থা এবং ক্ষমতাহীন অবস্থা, দুইটাই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে ওজিমান্ডিয়াস যখন জীবিত ছিল তখন তার কি রকম প্রভাব প্রতিপত্তি ছিল, তার মৃত্যুর পরে এখন তার কি অবস্থা, দুইটা অবস্থা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, কালের বিবর্তনে, the pride, pomp and power of the king turned into a heap of ruins. কালের বিবর্তনে রাজাদের অহংকার, জৌলুস এবং ক্ষমতা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। আর হিপ অফ রুইন্স মানে ধ্বংসাবশেষে পরিণত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ওজিমান্ডিয়াসের মৃত্যুর পরে তার ভাস্কর্যের টুকরো টুকরো অংশগুলো মরুভূমির মধ্যে এলোমেলো পড়ে আছে। The poet here implies the irony that, কবি এখানে এটাই বোঝাতে চাচ্ছেন যে, এই পরিহাসটাই ব্যঞ্জনা করতে চাচ্ছেন যে, হিউম্যান পাওয়ার অ্যান্ড গ্রেটনেস আর পিওরলি টেম্পোরারি। মানুষের ক্ষমতা এবং মহত্ব এটা একেবারেই ক্ষণস্থায়ী। মানুষের মহত্ব, ক্ষমতা, মানুষের এগুলো একেবারেই ক্ষণস্থায়ী। অনলি দ্য জুডিশিয়াস ইউজ অফ পাওয়ার, শুধুমাত্র ক্ষমতার বিচক্ষণ ব্যবহার, ক্যান মেক ওয়ান ওয়ার্দি টু বি রিমেম্বার্ড ফরএভার। শুধুমাত্র ক্ষমতার বিচক্ষণ ব্যবহারের মাধ্যমেই একজন মানুষ চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। হ্যাঁ, অনলি দ্য জুডিশিয়াস ইউজ অফ পাওয়ার মানে ক্ষমতার বিচক্ষণ ব্যবহার, ক্যান মেক ওয়ান ওয়ার্দি, ওয়ার্দি মানে উপযুক্ত, টু বি রিমেম্বার্ড ফরএভার, চিরস্মরণীয় হয়ে রাখার উপযুক্ত হতে পারে একজন মানুষ যদি তিনি তার ক্ষমতার বিচক্ষণ ব্যবহার করে। তাহলে এটা হচ্ছে মোটামুটি কবিতার থিম। থিম হচ্ছে একটা বিষয়বস্তু, একটা কবিতার কোন বিষয় নিয়ে আলোচনা করে, আর সামারি হচ্ছে পুরো জিনিসের সার সংক্ষেপ, মানে সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত রূপ, শর্ট ফর্ম, শর্ট ভার্সন অফ এ লার্জার ভার্সন। ওকে, এই হচ্ছে মোটামুটি থিম। আমরা এইভাবে পরীক্ষার খাতায় থিম লিখবো, এক প্যারাতে লিখবো। তো আমরা আজকে আর নয়, আমরা পরবর্তী ক্লাসে আরেকটা কবিতার থিম পড়ার চেষ্টা করব। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা বাড়িতে থাকো, নিরাপদ থাকো, খোদা হাফেজ। দেখা হবে আবার ইনশাল্লাহ।